2 বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারী বর্ষণে ডুবে গেছে ফেনী শহরের বেশিরভাগ এলাকা। বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের ঘের পানির নিচে। চট্টগ্রামে ডুবে গেছে নিচু এলাকা। জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন ডিএনডি বাঁধের হাজার হাজার মানুষ। বন্ধ কলকারখানাও, ব্যর্থতার দায় স্বীকার কর্তৃপক্ষের। ঈদ উদযাপন শেষে এখনো ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। টানা শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তি ট্রেন যাত্রীদের। কাওড়াকান্দি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ। এবং প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। দক্ষ গাড়ি চালকের অভাবই তাই বলছেন বিশেষজ্ঞরা। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নানা অব্যবস্থাপনার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষের 2 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের 28তম সম্মেলন। 2 দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে জাতীয় পতাকা এবং ছাত্রলীগের পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা ওড়ান। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য। সম্মেলনে অংশ নেন ছাত্রলীগের অনেক সাবেক নেতারাও। রোববার সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দেশের অন্যতম বৃহৎ এ ছাত্র সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে নতুন নেতৃত্বের হাতে। এবারের সম্মেলনে ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গত 2 দিনের ভারী বর্ষণে ফেনী শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর, বাসাবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান। হুট করে সৃষ্টি হওয়া এই দুর্যোগে বিপাকে পড়েছে সর্বস্তরের মানুষ। ফেনী থেকে আতিয়া সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে পুরো ফেনী শহর এখন ডুবে আছে পানির নিচে। সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে এমন পরিস্থিতিতে ভয়াবহ বিপাকে পড়তে হয় শহরবাসীকে। অফিসগামী মানুষের সাথে সাথে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। আজকে পরে প্রথম ক্লাস, তাই গাড়ি পাচ্ছি না। গাড়ি পেলেও অনেক 3 গুণ ভাড়া বেশি। আমার দোকানে 8 সমান পানি, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। আমার এই বয়সে ফেনী শহরে এই এলাকাতে ডাক্তার ফাড়া আর এত পানি দেখি নাই। পৌরবাসীর অভিযোগ, শহরের পানি নিষ্কাশনের প্রধান 4টি খাল পাগুলিছড়া, দমদমা, মধুয়াই, ভোলভোলার অধিকাংশ অংশ দখল হয়ে যাওয়ায় শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের যে খাল আছে ওই খালের উপরে ঘর নির্মাণ করার কারণে আজকে আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ এবং ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ তলায় গেছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার ভোর 6টা থেকে শনিবার ভোর 6টা পর্যন্ত 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় রাত থেকেই মুহুরী নদীর পানি বিপদসীমার 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, ফেনী। চট্টগ্রামে টানা বর্ষণের পাশাপাশি জোয়ারের পানি ঢুকে যাওয়ায় নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাপন। মৌসুমী বায়ুর প্রভাবে নগরীতে গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ চলছে। আজ ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে সাগরের জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ সিডি এলাকায়। এসব এলাকায় কোমর পর্যন্ত পানি হয়ে যাওয়ায় চলাফেরায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এসব এলাকার সাধারণ মানুষ। ঘর থেকে বাড়িতে পারতেছি না, বৃষ্টির পানিতে, জোয়ারের পানিতে। মনে হলো চতুর্দিকে দেখেন না, এখন আমরা অফিসে যেতে পারতেছি না। মানে এই সমস্যা আর কি। দীর্ঘদিন যাবত আজকে পানির ভোগান্তির মধ্যে আছি। অল্প বৃষ্টি হলে আমরা চারপাশে আমরা পানিবন্দী হয়ে যাই। আমাদের অবস্থা খুবই করণীয় অবস্থা। পানির সমস্যা তো আজকে 8-10 বছর যাবত আমরা তো সিরিয়াস অবস্থায় আছি। এখানে এমন এক পরিস্থিতি যে মানে কর্তৃপক্ষ কোন রকমের নজর দিচ্ছে না। জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করছেন নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরের হাজার হাজার মানুষ। বন্ধ রয়েছে বেশ কয়েকটি কলকারখানা। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। পানির চাপের তুলনায় নিষ্কাশনের ক্ষমতা কম হওয়ায় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন ডিএনডি পাম্প কর্তৃপক্ষ। অন্যদিকে সমস্যা সমাধানে শিগগিরই কার্যকরী পদক্ষেপের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। রাশেদ লিমনের রিপোর্ট।
খাল কিংবা পুকুরে নয়, হাঁসগুলো সাঁতার কাটছে নারায়ণগঞ্জের অলিগলিতে। বর্ষা মৌসুমে এলে ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতার এমন দৃশ্য গত কয়েক বছরের নিয়মিত চিত্র। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরের ভিতরে হাঁটু পানি, পানিবন্দী মানুষগুলোর দিন কাটছে চরম দুর্ভোগে। আর রাত হলেই যোগ হয় বাড়তি আতঙ্ক। পারা হয় না, রাত হলে তো ডর করে গা, বড় পানি উড়ানো পানি, আমরা স্কুলে যেতে পারছি না, এখান থেকে বের হতে পারছি না। অনেকগুলো এলাকা তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় কলকারখানা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। সাধারণ মানুষের অভিযোগের তীর ডিএনডি পাম্প কর্তৃপক্ষের দিকে। ডোলিং করে কেটে গেলে গা পানিটা যাবো, একটা থেকে দুটা নষ্ট অলরেডি, আর দুইটা চলে 1 ঘন্টা চালে পরে বন্ধ করে দেয়। সেকেন্ডে 128 ঘনফুট পানি নির্গমন করতে সক্ষম এমন 4টি পাম্প এবং 5 ঘনফুট পানি নির্গম করতে সক্ষম এমন 26টি পাম্প দিয়ে চলছে ডিএনডি পাম্প প্রকল্প। 1968 সালে প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত পাম্পটিতে যুক্ত হয়েছে কেবলমাত্র অতিরিক্ত 100 ঘনফুট পানি নির্গমনের ব্যবস্থা। তার উপরে গত প্রায় 50 বছর ধরে চলতে চলতে অনেকটাই কর্মক্ষমতা হারিয়েছে মূল 4টি পাম্প। সেচের জন্য নির্মিত এই পাম্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ কর্তৃপক্ষেরই। এই ক্ষমতা সম্পন্ন এই পাম্প হাউস দিয়া ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন করা কোনো ক্রমেই সম্ভব নয়। এই ক্ষমতা সম্পন্ন আরো 4টি পাম্প হাউস যদি 4 জায়গায় স্থাপন করা হয়, তাহলে মোটামুটি জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে কাজ শুরুর কথা জানালেন জেলা প্রশাসক। 2 দিনের ভেতর দিলে উনি কতটা পাম্প কোথা থেকে আনতে হবে এগুলির জন্য উনি অর্থ বরাদ্দ দেবেন এবং এরপরে যতদিন লাগে এই পানিটা সেচে আগে মানুষকে এই জলাবদ্ধতা থেকে মুক্ত করবেন। 8340 হেক্টর ডিএনডি বাঁধ এলাকার নিম্নাঞ্চলের মানুষের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে গতরাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে পুরো রাজধানী জুড়ে, ফলে বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। অতি প্রয়োজনে রাতে যারা বাইরে বের হন তাদের পড়তে হয় চরম ভোগান্তিতে। অতি বৃষ্টিপাতে রাজধানীর বাংলা মোটরের রাস্তায় একটি গাছ উপড়ে যায়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আবহাওয়া অফিস বলছে এ ধরনের বৃষ্টিপাত আরও 2 দিন চলবে। দেশে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা, আর এজন্য গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার সঙ্গে আনুপাতিক হারে দক্ষ গাড়ি চালক তৈরি না হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পরিবহন মালিকরা বলছেন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও বিআরটি এর অব্যবস্থাপনার কারণে অদক্ষ চালকদের নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। সামিউল মুহিদের প্রতিবেদন। বাড়ছে দুর্ঘটনা, প্রতিদিনই হারিয়ে যাচ্ছে কারো না কারো প্রাণ। আর ঈদ এলেই এই দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। পুলিশের তথ্য মতে দেশে প্রতিদিন গড়ে প্রায় 10 জন সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা আহত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুর এই মিছিল সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। বিশেষ করে পরিবারের কর্মক্ষম মানুষটি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ায় দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে সমাজ ব্যবস্থায়। মারা যায় যারা এবং যারা পঙ্গু হয়, এটা সার্ভিসে দেখা যায় যে 80%-এর উপরে তারা হচ্ছে মেল এবং তারা হচ্ছে কর্মজীবী এবং তারা হচ্ছে গরিব। পরিবহন মালিকদের মতে সচেতনতার পাশাপাশি দক্ষ গাড়ি চালক সৃষ্টির জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যে হারে গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে সে প্রয়োজনের তুলনায় দক্ষ চালক তৈরি করা হচ্ছে না, যার ফলে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গাড়ি একটা রেজিস্ট্রেশন দিলেই ড্রাইভার দরকার, এবং আপনি যদি অ্যানালাইসিস করে সরলীকরণ করে সমীকরণে দেখেন অলরেডি আছে 8 লক্ষ ঘাটতি। তা আমি গাড়ি রেজিস্ট্রেশন দিই কিভাবে? বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্ঘটনায় কে মারা যাচ্ছে? পথচারী। পরবর্তীতে এটা আসে হচ্ছিল কি মুখোমুখি সংঘর্ষ, পশ্চাদের সংঘর্ষ, একা একা উল্টিয়ে যাওয়া। এয়ার কন্ডিশন বা লাক্সারি কোচে দিব, তার যাচাই বাছাই করে ড্রাইভারের তার লাইসেন্স দেখে, তার ক্যারিয়ার দেখে এগুলো সিলেকশন দেওয়া। বলা আছে যে তুমি 30 ফিটের ঊর্ধ্বে হবে না। একটা মালিক তখন দেখা গেছে যে 31 ফুট বানাইছে, আরো একটা সিট বসিয়ে দিয়েছে, তাহলে ওটা মানলো না। বিশ্বব্যাংকের তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় 30 জন নিহত হয়। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিদিন বাংলাদেশে গড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 50।
সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অষ্টম দিনেও ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। তবে টানা শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রেনের যাত্রীদের। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অন্তত 3 ঘন্টা দেরিতে পৌঁছে। এ অবস্থায় ঘন্টার পর ঘন্টা ট্রেনে বসে থেকে চরম বিরক্ত হয়েছেন যাত্রীরা। এদিকে বৃষ্টির কারণে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় অবস্থান করায় কয়েকটি রুটের ট্রেনে শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। তবে বেশিরভাগ ট্রেনে খুব একটা ভিড় ছিল না। ঈদের পরদিন থেকে কর্মস্থলে ফেরা শুরু হলেও মূলত যাদের হাতে একটু বেশি সময় ছিল তারাই এখন ঢাকায় ফিরছেন। আবার অনেকে দেরিতে ফিরেছেন যাত্রাপথের ভোগান্তি কম পোহানোর আশায়। আসার সময় একটু ঝামেলা হয়েছে, ট্রেন লেটে ছাড়ছে, 1.5 ঘন্টা অনেকক্ষণ স্টেশনে অপেক্ষা করতেছিলাম এবং ট্রেন খুব স্লো আসছে। আসার সময় একটু টিকেটের কষ্ট হয়েছে, তারপরে এই কষ্টটা আসলে দূর হয়ে যায় ঈদের আনন্দটা যখন সবার সাথে একসাথে শেয়ার করা যায়। একটা গাড়ি যাওয়ার সময় যদি প্রত্যেক স্টপেজে কিন্তু মাত্র 2 মিনিট স্টপেজ আছে আমাদের দেওয়া, সেই জায়গায় লোকজন উঠা নামায় কিন্তু অনেক টাইম লাগে। আসার সময় প্রত্যেক গাড়িতে কি ভিড়, এক স্টেশনে 10 মিনিটের উপর লাগে। এই টাইমটা কিন্তু আমাদের টাইম টেবল নাই, আর সারা দেশেই কিন্তু বৃষ্টি হচ্ছে, এই কারণে কিছুটা ডিলে হচ্ছে। এদিকে ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ অন্যান্য দিনের চেয়ে বেশি। প্রায় প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে টার্মিনালে পৌঁছায়। এরপরও নির্বিঘ্নেই ঢাকা ফিরতে পেরে খুশি যাত্রীরা। শিক্ষার্থী ও যারা বাড়তি ছুটি নিতে পেরেছেন তারাই ফিরছেন আজ। নির্বিঘ্নে টার্মিনাল পৌঁছালেও টার্মিনাল থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন ঢাকায় ফেরা এসব মানুষ। তো অনেকদিন পর বাড়িতে গেছি, বাবা মার সাথে একটু কাটাতে একটু মোটামুটি সময় তো লাগবে। বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা আছে, একটু ঘুরে ফিরে আসতে সময় লাগছে, তাই একটু দেরি করে আসছি। কালকে তো ফ্রাইডে ছিল, এই কারণে আজকে অফিস আছে, এই কারণে জ্যামটা বেশি হয়েছে আর কি। আসার সময় এরকম সমস্যা হয় নাই, ছিল ভালোই ছিল, আসতে আমরা সুন্দরভাবে আসছি। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ কাওড়াকান্দি, শিমুলিয়া, নৌরুট হয়ে কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে ফিরছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাই কাওড়াকান্দি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। পুলিশ জানায় সকাল থেকেই যানবাহনের চাপ থাকায় ঘাট এলাকায় হালকা যানজটের সৃষ্টি হয়। আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের টিকিট কেটে লঞ্চ ও স্পিড বোটে উঠতে দেখা যায়। যাত্রীর চাপ বেশি থাকায় অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো নদী পার হচ্ছে। তবে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ও দুর্ঘটনা এড়াতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। স্পিডবোট ঘাটে আমরা সার্বিকভাবে পুলিশ প্রশাসন খুব ভালোভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি এবং আমরা সবসময় চেষ্টা করতেছি যেন যাত্রী সুষ্ঠু এবং সুন্দরভাবে যাইতে পারে ঠিক, এবং পুলিশের দিক থেকে আমরা সর্বসময় চেষ্টা করে যাচ্ছি যাতে যাত্রীরা খুব সুন্দরভাবে যেতে পারে। এবং লাইফ জ্যাকেটের কথা যেটা বললেন আপনারা, লাইফ জ্যাকেট, আমরা লাইফ জ্যাকেট সর্বত্রই সবাইকে পরানোর চেষ্টা করতেছি। আগস্ট মাসকে শোকের মাস উল্লেখ করে এ মাসে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা জন্মদিন পালন না করারও আহ্বান জানান। জাতির জনকের প্রতি ভারতের মহাত্মা গান্ধী, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না বা সমস্ত দেশগুলোতে যেভাবে জাতির জনকের প্রতি যেভাবে শ্রদ্ধা প্রদর্শন করা হয়, বাংলাদেশেও আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির যে বিভাজন, সেই বিভাজন এই শোকের মাসে সমস্ত বিভাজন দূর করে দিয়ে তারা এই দিবসটির প্রতি শ্রদ্ধাবনত চিত্রে তারা শ্রদ্ধা জানাবে এবং আমরা সবাই এই শোকের মাসটাকে শ্রদ্ধা করে আমরা উদযাপন করব। সময় সংবাদে আরো থাকছে, ছুটি শেষ হলেও রাজধানীর শপিং মলগুলোতে এখনো ঈদের ছুটির আমেজ। ঈদে বেচাকেনা প্রত্যাশা ছাড়া নয়, স্বস্তিতে ব্যবসায়ীরা। এবং চট্টগ্রামের আনোয়ারাতে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ে তোলার উদ্যোগ। বিশেষ শিল্প জোনে 500 একর জায়গা বরাদ্দ চেয়েছে বিজিএমইএ।
রাজধানীর গুলিস্তান থেকে অপহৃত ব্যবসায়ী মমিনুল ইসলামকে উদ্ধার এবং 7 অপহরণকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার নামীয় অ্যাকাউন্টেই এই টাকাটা আসছে, ফলে তার সম্পৃক্ততা আছে এবং যোগসাজশ আছে এবং সেইটার একটা বড় ভাগ সে পায় বলে সে স্বীকারও করেছে আর আমরা মনে করছি। থ্যাংক ইউ। দর্শক, রাজধানীর গুলিস্তান থেকে অপহৃত মমিনুল ইসলামকে উদ্ধারের বিষয়ে ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি আয়াজ আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ভোর রাত 4টার দিকে শহরতলির শেখপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, রাজন হত্যার ভিডিও ফুটেজ ও রিমান্ডে থাকা আসামিদের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আয়াজকে গ্রেফতার করা হয়। তাকে আজ দুপুরে আদালতে তুলে রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। সৌদি আরবে আটক কামরুল সহ এ পর্যন্ত এ ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হলো। গত 8 জুলাই চোর সাজিয়ে শিশু রাজনকে শহরতলির তেমুখী পয়েন্টে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে এসব আসামিদের বিরুদ্ধে। সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ 2 কলেজ ছাত্রের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। গত রাত 11:30টায় জাফলং থেকে 3 কিলোমিটার দূরে পিয়াইন নদী থেকে ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এহসানুল্লাহ অন্তর লাশ উদ্ধার করে পুলিশ। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত রাতে জেলেরা নদীতে মাছ ধরার সময় একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এটি অন্তর লাশ বলে শনাক্ত করেন। লাশটি সুরতহালের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই। এদিকে তৃতীয় দিনের মতো শুক্রবারও দিনভর উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। আবারও শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এর মাধ্যমে তালিকা থেকে বাদ দেওয়া হবে গত 1 বছরে মারা যাওয়া ব্যক্তিদের নাম, যুক্ত হবেন নতুনরা। নির্বাচন কমিশনের নিয়মিত এ কার্যক্রমের উদ্বোধন করতে ঢাকার অদূরের জেলা নরসিংদীতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। দর্শক, এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। সেখানকার সবশেষ খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ। সঞ্জনা, এখানে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2015-র এই যে আজকে যে কার্যক্রম শুরু হবে, কার্যক্রম উদ্বোধন করা হবে, সেই উদ্বোধনী অনুষ্ঠান। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সহ এখানে যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন তারা এসে পৌঁছেছেন এবং তারা এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এনআইডি ডিজি উনি বক্তব্য রাখছিলেন এবং তারা তাদের বক্তব্যে আসলে এখানে এই যে নরসিংদীতে এই শিল্পকলা একাডেমিতে যে প্রোগ্রামটি চলছে, এখানে কিন্তু উপস্থিত রয়েছেন মাঠ কর্মী যারা আসলে এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করবেন। তারাই তাদেরকে আসলে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে তারা সহযোগিতা করার চেষ্টা করছেন এবং যেহেতু আজকে থেকেই তারা মাঠে কাজ করা শুরু করবে এবং এবারের এই ভোটার তালিকা হালনাগাদকরণ 2015-16 নিবন্ধন যে পরিকল্পনাটি রয়েছে, এই পরিকল্পনার মধ্যে এখন আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখন এ যাবৎকালে 1 এপ্রিল 2015 পর্যন্ত 9,62,26,542 জন ভোটার নিবন্ধিত রয়েছে এবং এবারে যে সম্ভাব্য ভোটার তালিকা সম্ভাব্য যে ভোটার নিবন্ধন হবে তার সংখ্যা প্রায় 7 লাখের মতো ভোটার নতুন ভোটার নিবন্ধিত হবে এবং দুইটি স্তরের মাধ্যমে এবার এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে এবং প্রথম স্তরে কেবলমাত্র যারা 18 বছর পূর্ণ হয়েছে তারাই যারা ভোটার হতে পারবেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তাদেরকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে প্রথম স্তরে এবং দ্বিতীয় স্তরে একটি নতুন প্রক্রিয়া সংযুক্ত হচ্ছে এবারে এই কার্যক্রমে। দ্বিতীয় স্তরে যারা 15 বছর অর্থাৎ যাদের বয়স 1999 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 15 বছর মানে যাদের জন্ম 2000 সালের 1 জানুয়ারির আগে অর্থাৎ 1999 সালের 31 ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তারা এই দ্বিতীয় স্তরে তাদের এই হালনাগাদ কর্মসূচিতে তাদের নিবন্ধন করা হবে এবং এই নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে
তারা আসলে যে নাগরিক সুবিধা যে 15 বছর পরেই তারা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাদের যে নাগরিক অধিকার সেই অধিকার এবং নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এই কার্যক্রমের মাধ্যমে। তবে ভোটার হতে হলে তাদের কিন্তু 3 বছর অপেক্ষা করতে হবে, কারণ 18 বছর পূর্ণ হলেই তারা এই যে ভোটাধিকার এই 18 বছর পূর্ণর পরে তারা এই ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত প্রক্রিয়া শুরু হবে। এছাড়া গত বছর যারা নিবন্ধন 2014-তে যাদের নিবন্ধন করা হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের অনেকেই ভোটার আইডি কার্ড পাওয়া হয় না। কিছুক্ষণ আগে এনআইডি ডিজি তার বক্তব্যে বলেছেন অতি শীঘ্রই তাদের হাতে এই নতুন যে এনআইডি সেই জাতীয় পরিচয় পত্রটি পৌঁছে দেওয়া হবে। তো এই ছিল নরসিংদী শিল্পকলা একাডেমি থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। দর্শক, নরসিংদী থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মাদারীপুরের ভুরাঘাটা শশীকর সড়ক, ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় 2 বছর আগে লোকাল বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস ও মিনি বাস মালিক সমিতি। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে মাহিন্দ্রা, ইজি বাইক ও টেম্পোতে যাতায়াত করছে এলাকাবাসী। অবশ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানালেন দ্রুত সড়কটির মেরামত কাজ সম্পন্ন হবে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা শশীকর সড়কের দূরত্ব 12 কিলোমিটার। ভুরঘাটা থেকে পিড়াবাড়ি পর্যন্ত এই সড়কটি অসংখ্য খানাখন্দকে ভরে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, একটু বৃষ্টিতেই দেখা যায় জলাবদ্ধতা। এই সড়ক দিয়েই অসুস্থ রোগীকে কালকিনি উপজেলা ও জেলা সদরের হাসপাতালে যেতে হয়। গত 4 বছর ধরে মেরামত কাজ শেষ না হওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়েই স্থানীয়রা চলাচল করছে, ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তাটা 3-4 বছর ধরে এখানে এরকম ভাঙাচুরা চলতেছে, কোনো বাস চলাকে বাস চলতে বাস কোনো কিছু চলতেছে না। এই রাস্তায় রুগী লইয়া যাইতে হইলে অনেক সময় অটোতে জাকি দেয় ই করে, খুব কষ্ট হইতেছে। অনেক সময় দুর্ঘটনার শিকার হই আমরা, ঠিক আছে। এই জন্য এই রাস্তাটা জরুরি ভিত্তিতে সমান করা দরকার। অনেক গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যেতেছে, এটা আমরা সরকার কাছে আবেদন করি যে আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি সংস্কার করা হোক। সড়কটির এই করুণ অবস্থায় 2 বছর আগে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস ও মিনি বাস মালিক সমিতি। গাড়ি চলাচল অনুপযোগী হওয়ায় আমরা দুর্ঘটনা থেকে মুক্ত থাকার জন্য গাড়ি চলাচল বন্ধ রেখেছি। তো যদি রাস্তা কমপ্লিট হয়ে যায় আমরা ইনশাআল্লাহ গাড়ি চালাবো। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানালেন ইতোমধ্যেই টেন্ডার পাস হয়েছে, খুব শিগগিরই সড়কটির মেরামত কাজ শেষ হবে। 2টো প্যাকেজেরই কাজ জুন 2015-র ভিতরে সম্পন্ন করব বলে আমাদের টার্গেট ছিল, কিন্তু আমরা আবহাওয়া খারাপের কারণে এই 2টো প্যাকেজের কাজই আমরা সমাপ্ত করতে পারি নাই, এবং আমরা আশা করছি যে আগামী 2 মাসের ভিতরে আমরা 2টো কাজই সম্পন্ন করব। কালকিনি উপজেলার ডাসার, কাজীবাকাই, গোপালপুর ও নবগ্রাম ইউনিয়ন সহ পাশের গোপালগঞ্জের প্রায় 5 থেকে 7 হাজার মানুষ মাহিন্দ্র, ইজি বাইক ও টেম্পুতে প্রতিদিনই এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সময় সংবাদ, মাদারীপুর। নানা সমস্যায় জর্জরিত পঞ্চগড়ের অন্যতম বিদ্যাপীঠ মকবুলার রহমান সরকারি কলেজ। শিক্ষক ও শ্রেণীকক্ষ সহ নানা সংকটে বিঘ্নিত হচ্ছে পাঠদান। এ অবস্থায় শিক্ষার্থীরা বলছেন সিলেবাস অসমাপ্ত রেখে পরীক্ষায় অংশ নেয়ায় কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হচ্ছেন তারা। এদিকে সংকটের কথা স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন উপাধ্যক্ষ। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1998 সালে অনার্স এবং 2012 সালে মাস্টার্স কোর্স চালু হলেও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে এখনো শিক্ষক শূন্য বাংলা, ইংরেজি সহ 5টি বিভাগ। প্রভাষক নির্ভর এই কলেজটির শিক্ষা কার্যক্রম চলছে মাত্র 27 জন শিক্ষক দিয়ে। এছাড়া পর্যাপ্ত শ্রেণীকক্ষ, ছাত্রাবাস, ছাত্রীদের জন্য কমন রুম, অডিটোরিয়াম, ক্যান্টিন ও পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক সংকটে নিয়মিত ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ না করেই পরীক্ষায় অংশ নিতে হচ্ছে তাদের। যে তুলনায় শিক্ষকের প্রয়োজন সেই তুলনায় শিক্ষক নেই। আমাদের রুমের সংকট, আমাদের একটা ইয়ার যদি আমরা ক্লাস করি তাহলে আরেকটা ইয়ার ক্লাস করার সুযোগ পাই না। আমাদের কলেজের মধ্যে কোনো ক্যান্টিন নেই, আর আমাদের কলেজের চারদিকে কোনো ওয়াল নেই, সেজন্য আমাদের বিভিন্ন বহিরাগত স্টুডেন্টরা আসে। আর কলেজের সমস্যার কথা স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ চাইলেন উপাধ্যক্ষ। যেগুলো আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং আমার অধিদপ্তরে যথারীতি জানিয়েছি এবং আমাদের পদের সংখ্যা উল্লেখ করে কর্মরত এবং শূন্য পদের সংখ্যা আমরা প্রতি মাসেই আমাদের যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে থাকি। 1965 সালে প্রতিষ্ঠিত কলেজটিকে জাতীয়করণ করা হয় 1982 সালে। উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স মিলিয়ে বর্তমানে কলেজটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা 4000। সময় সংবাদ, পঞ্চগড়।
বন্দরনগরীতে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ে তুলতে ব্যর্থ হওয়ার পর এবার চট্টগ্রাম জেলার আনোয়ারাতে এই পল্লী গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। এর অংশ হিসেবে আনোয়ারার বিশেষ শিল্পজোনে বিজিএমইএ এর পক্ষ থেকে 5-6 একর জায়গা বরাদ্দ চাওয়া হয়েছে। এর আগে নগরীতেই সরকারি খাস জায়গা বরাদ্দ চেয়েছিলেন তারা। গার্মেন্টস পল্লী নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। নগরীর কিংবা নগরীর আশপাশে গার্মেন্টস পল্লী গড়ে তোলার জন্য সিটি কর্পোরেশন এবং সিডি এর কাছে বারবার ধর্ণা দিয়েছে বিজিএমইএ নেতারা। চাহিদা অনুযায়ী জায়গা বরাদ্দের ব্যাপারে আশ্বাস দিল, শেষ পর্যন্ত কিছুই হয়নি। এর মূল কারণ হিসেবে দেখানো হয়েছে নগরীতে জমির মূল্য অনেক বেশি। এই অবস্থায় শহরের পরিবর্তে আশেপাশে এই গার্মেন্টস পল্লী গড়ে তোলার ব্যাপারে মত দিচ্ছেন সিডি এর চেয়ারম্যান সহ নগর বিশেষজ্ঞরা। যেগুলো চাষাবাদ হচ্ছে না, এই সমস্ত জায়গাগুলোকে যদি পরিকল্পনা মাফিক একটা গার্মেন্টস পল্লী হিসেবে তৈরি করা যায়, দুটো লাভ হবে। একটা শহরের উপর চাপ কমে যাবে, পাশাপাশি পরিবেশ আমরা রক্ষা করতে পারবো। গভর্নমেন্ট সাবসিডি যদি জমি দেওয়ার মালিক হলো মাননীয় প্রধানমন্ত্রী, এখানে সিডিএর কিছু থাকবে না। সিডি কর্পোরেশন নিতে হলে সরকারি মূল্যে জায়গার দাম পরিশোধ করতেই হবে। নগরীতে বর্তমানে পুরোদমে উৎপাদনে রয়েছে প্রায় 700 গার্মেন্টস কারখানা। এর মধ্যে তৈরি পোশাক ক্রেতাদের আন্তর্জাতিক জোট 300 কারখানাকে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। এই অবস্থায় ছোট ছোট করে হলো বিশেষ জোন গড়ে তোলার মত দিচ্ছেন এই গার্মেন্টস ব্যবসায়ী। গ্যাস থাকবে, বিদ্যুৎ থাকবে, ইটিপি থাকবে। একটা অর্গানাইজড শিল্প এলাকা যদি তৈরি হয় এবং সেই শিল্প প্লটটি কেনার জন্য, বাজার দরে কেনার জন্য এখন ইনভেস্টররা তৈরি আছে। এদিকে সরকারের পক্ষ থেকে চট্টগ্রামের মিরসরাই এবং আনোয়ারায় গড়ে তোলা হচ্ছে বিশেষ শিল্পজোন। এক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগের সুবিধা থাকায় আনোয়ারা শিল্পজোনে গার্মেন্টস পল্লী গড়ে তুলতে চায় বিজিএমইএ। আমাদের জন্য সুইটেবল জায়গা হচ্ছে যে আনোয়ারা, এবং সেটা যদি হয় তাহলে আমাদের বন্দর, আমাদের শিপমেন্ট, মালামাল তোলা, কর্মচারী পাঠানো সব সহজ হয়ে যাবে। চট্টগ্রামের গার্মেন্টস কারখানাগুলো নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে শ্রমিকদের পরিবহনে সমস্যা হয়। অন্যদিকে এসব গার্মেন্টস কারখানা এবং শ্রমিকদের সামাল দিতে প্রায় সমস্যায় পড়তে হয় প্রশাসনকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আমরা আগেই জানিয়েছি আবারও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এর মাধ্যমে তালিকা থেকে বাদ দেওয়া হবে গত 1 বছরে মারা যাওয়া ব্যক্তিদের নাম, যুক্ত হবে নতুনরা। নরসিংদীতে নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রমে উদ্বোধন করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জন্য প্রসেস রয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করে অতি সহজেই সেগুলি করতে পারেন। তার জন্য দ্বিতীয়বার ভোটার হওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়বার ভোটার হওয়া অথবা হওয়ার চেষ্টা করা শাস্তিযোগ্য অপরাধ, এবং আমরা যাদেরকে দ্বৈত ভোটার হওয়ার জন্য প্রচেষ্টায় আমরা চিহ্নিত করব, তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সেজন্য আমি সকলকে সতর্ক করে দিচ্ছি এ বিষয়ে। নতুন যারা ভোটার, 18 বছর বয়স যাদের হচ্ছে, প্রতি বছরই আমরা তাদেরকে এই তালিকাভুক্ত করি। তাছাড়াও বাড়ি বাড়ি যে তালিকাভুক্ত করার পরও কেউ যদি কোনো কারণে বাদ পড়ে যেয়ে থাকেন, তাহলে তিনি যে কোনো সময় আমাদের অফিসে যোগাযোগ করে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। একটি চলমান প্রক্রিয়া। কেউ বিদেশে অবস্থান করে থাকলে কিংবা অসুস্থ থাকলে কিংবা কোনো কারণে যদি বাদ পড়ে থেকে থাকেন, তাহলে তার ভোটার তালিকায় যোগ দেওয়ার সুযোগ সারা বছরই রয়ে গেছে। শুধুমাত্র ওই এলাকায় যখন কোনো নির্বাচন হয় তখন আমরা এটা সাময়িকভাবে স্থগিত রাখি। সঠিক তথ্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা তথ্যের সঠিকতা যাচাই করি, সেরূপ আপনারা যখন তথ্য দিবেন তখন অত্যন্ত সতর্কতার সাথে তথ্য দিবেন, যাতে করে কোনো ভুল তথ্য না থাকে, যাতে করে আপনার জন্ম তারিখ, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং অন্যান্য যে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করি সকল তথ্যই যেন সঠিক হয়। কেননা এর ভিত্তিতে আমরা আপনাদেরকে
জাতীয় পরিচয়পত্র দিব। জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকা কিন্তু এক জিনিস নয়। জাতীয় পরিচয়পত্র না থাকলেও আপনি ভোটার তালিকায় আপনার নাম থাকলে আপনি ভোট দিতে পারবেন। জাতীয় পরিচয়পত্র এতদিন আমরা ল্যামিনেটেড কার্ডে দিয়ে এসেছি, এখন থেকে আমরা উন্নত মানের জাতীয় পরিচয়পত্র প্রদান করার ব্যবস্থা নিয়েছি এবং কাজ অনেকটা অগ্রসর হয়ে গেছে। আমরা আশা করছি শীঘ্রই আমরা এই জাতীয় স্মার্ট কার্ড তৈরি করতে সক্ষম হব এবং তা দর্শক, নরসিংদীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। ছুটি শেষ হলেও রাজধানীর শপিং মল আর বিপণী বিতানে এখনো কাটেনি ঈদের আমেজ। অধিকাংশ দোকানপাট রয়েছে বন্ধ, কর্মস্থলে ফেরেননি বেশিরভাগ দোকান কর্মচারী। ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া প্রতিকূলে থাকলেও ঈদকে কেন্দ্র করে এবছর প্রত্যাশার চেয়েও বেচাকেনা ভালো হয়েছে। তবে সুষ্ঠু নগর ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি কম সুদে ঋণ সহায়তা পাওয়া গেলে ভবিষ্যতে ঈদ বাজারে ব্যবসায়ীদের বিনিয়োগ কয়েক গুণ বাড়বে বলে মত দোকান মালিক সমিতিগুলোর। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দীর্ঘমেয়াদী পুঁজি বিনিয়োগে অনেকেই চিন্তা ভাবনা করলেও ঈদ বাজারে স্বল্পমেয়াদী বিনিয়োগ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারের ঈদুল ফিতরও এর ব্যতিক্রম নয়। ব্যবসায়ীদের দেয়া হিসেব মতে এবছর বিনিয়োগের পরিমাণ বরং ছাড়িয়েছে অন্য যে কোনো সময়কেই। দ্রুত মুনাফা তুলে নেওয়ার সঙ্গে সারা বছরের ঘাটতি পুষিয়ে নিতেই এত সব আয়োজন ব্যবসায়ীদের, যে কারণে ঈদ হয়েছে প্রায় সপ্তাহখানেক, কিন্তু এখনো মার্কেটগুলো ফেরেনি চেনা ছন্দে। বেশিরভাগ দোকানপাটেই নেই ক্রেতাদের ভিড়, অনেকেই এখনো খোলেননি ব্যবসা প্রতিষ্ঠান, বন্ধ রয়েছে ফুটপাতের দোকানপাটও। তবে এ সবই কেবল একটি ভালো ঈদ কাটানোর পরবর্তী প্রেক্ষাপট বলেই ভাবছেন ব্যবসায়ীরা। মার্চ জুড়ে যে বেচাকেনা হয়েছে, এখন আমরা হিসাব নিকাশ নিয়ে এখন ব্যস্ত আছি। টোটাল হিসাবটা করব এখন, তারপরে লাভ লস কি হইলো না হলো সেটা বের হয়ে আসবে। ঈদের ছুটিটা এখন ইমেজটা শেষ হয় না, আর অনেকে বাড়িতে চলে গেছে, সেক্ষেত্রে বৃষ্টি বাদলের কারণে আর কি এখন অনেকে আসতে পারে না শহরে। সারা বছরের বেচা কিনা দেখা যাচ্ছে যে কোনো মাসে লস হয়, কোনো মাসে সমান সমান হয়, এর মধ্যে থেকে চলে আসবে। তবে ব্যবসায়ী সমিতিগুলো মনে করছে, বছরের শুরু থেকে টানা 3 মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনীতির সঙ্গে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। ঈদ আশায় তা কিছুটা পোষালেও দীর্ঘমেয়াদে এ ধারা অব্যাহত রাখতে সহজ শর্তে ঋণ সহায়তা দাবি তাদের। সব মার্কেটে বেচা কেনা হয়েছে, ধুমসে বেচা কেনা হয়েছে, এবং ব্যবসায়ীরা কেউ আমার কাছে কখনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেনি যে এবার বিজনেস খারাপ হয়েছে। বিজনেস খারাপ হয়নি, বিজনেস বরং দিনের পর দিন এগিয়েই যাচ্ছে। ব্যাংকের সুদের হারটা এত বেশি, এই সুদের বোঝা মাথায় নিয়ে ব্যবসায়ীরা অনেক সময় হিমশিম খান। ব্যবসায়ীরা বলছেন, সব দোকানপাট খোলার সঙ্গে শপিং মল আর বিপণী বিতানগুলো কর্মচঞ্চল হতে লাগতে পারে আরো সপ্তাহখানেক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বাংলাদেশ ও মিয়ানমার থেকে মানব পাচারের অভিযোগে থাইল্যান্ডে সেনাবাহিনীর এক জেনারেল সহ মোট 72 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার হওয়া জেনারেলের নাম মানাস কংপান। এদিকে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মানব পাচারকারী হিসেবে কয়েকজন বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। তবে তাদের গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। গত মে মাসে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্ত এলাকায় অভিবাসীদের গণকবর পাওয়ার পর মানব পাচারের ঘটনায় তদন্ত শুরু করে থাই কর্তৃপক্ষ। গণকবরের সন্ধান পাওয়ার রেশ না কাটতেই সাগরে অভিবাসীদের ভাসমান থাকার বিষয়টি মানব পাচার বন্ধে থাইল্যান্ডের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ওবামা। তার সময়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতি আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। সাক্ষাৎকারে ক্ষমতায় থাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে করা কমন সেন্স গান সেফটি লজ আইন পাশে কাজ করার প্রতি জোর দেন তিনি। খেলার খবর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ড্র হলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্ট। আজ পঞ্চম ও শেষ দিনেও খেলা মাঠে না গড়ানোয় দু দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ রেফারির সিদ্ধান্তে প্রথম টেস্ট ড্র ঘোষণা করা হয়। শুক্রবার সারাদিন ধরে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে একটি বলও মাঠে গড়ায়নি। আজও সকাল থেকেই ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ো বাতাস লক্ষ্য করা যায়। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত প্রায় চট্টগ্রামে 253 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টি থামার পর 1 ঘন্টার মধ্যেই মাঠ খেলার উপযুক্ত করা সম্ভব হলেও বৃষ্টি না থামায় প্রথম সেশনের খেলা মাঠে গড়ায়নি। এরপরে দু দলের অধিনায়কের সাথে আলোচনা করে তাদের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করে রেফারি। স্পেশাল অলিম্পিকের খবর। আজ থেকে শুরু হচ্ছে ক্রীড়া বিশ্বের অন্যতম বড় আসর স্পেশাল অলিম্পিক। এবারে গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিকের আসর বসছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। 177 দেশের প্রায় 7,000 অ্যাথলেট এবারের আসরে অংশ নিচ্ছেন, যেখানে বাংলাদেশ থেকে অংশ নেবেন 57 জন। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবারের আসর উদ্বোধন করবেন। খেলাধুলার অধিকার এ বিশ্বের সবার আছে, নিখাত বিনোদন কিংবা দেশের প্রতিনিধিত্ব করা। তাই 1968 সালে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির বোন কেনেডি সাইভরারের হাত ধরে স্পেশাল অলিম্পিকের যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে, যে আসর শুধুই প্রতিবন্ধী অ্যাথলিটদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর। 4 বছর পর আলোড়ন তোলা এই আসর এবার ফিরে গেছে নিজের জন্মভূমি আমেরিকায়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসরে লড়াই করবেন সমাজের বিশেষ প্রতিভার এই অ্যাথলিটরা। এবারের আসরে 177টি দেশের প্রায় 7,000 অ্যাথলিট লড়াই করবেন, যারা লড়বেন 25টি ডিসিপ্লিনে। 16 বছর পর আমেরিকায় সামার স্পেশাল অলিম্পিক গেমসের আসর বসবে লস অ্যাঞ্জেলসে, যেখানে অংশ নেওয়া দেশগুলোর অ্যাথলিট ও প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এবারের বিশ্ব গেমসে সবচেয়ে বড় দল স্বাগতিকদের, 481 জনের বহর থাকছে আমেরিকার। সবচেয়ে কম 8 বছর বয়সী ম্যাকাওর অ্যাথলেট হুই কিংতাং এবং সবচেয়ে বেশি 71 বছর বয়সে গেমসে অংশ নিচ্ছেন আয়ারল্যান্ডের অ্যাথলিট প্যাট্রিক রাদারফোর্ড। আর বাংলাদেশ থেকে এবারের আসরে অংশ নিচ্ছে 57 জন অ্যাথলিট। স্বাধীনতার এত বছর পর মূল অলিম্পিকে যেখানে বাংলাদেশের কোনো পদক নেই, সেখানে প্রতিবন্ধীদের অলিম্পিকে দারুণ সফল লাল সবুজের প্রতিনিধিরা। 1995 সাল থেকে 5টি স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে 104টি সোনা সহ মোট 207টি পদক জিতেছে এই অ্যাথলিটরা। এবারের লক্ষ্যটা আরো বড়। এদিকে স্পেশাল অলিম্পিকের উদ্বোধন দিয়ে এবার চমক দেখাতে চায় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের সব কার্যক্রম শেষ করেছে আয়োজকরা। বিশাল বাজেটের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের সঙ্গে থাকবে বাংলাদেশ পর্ব, যেখানে লাল সবুজের সংস্কৃতি তুলে ধরবেন অ্যাথলিটরা। 9 দিন ব্যাপী চলবে এই ক্রীড়াযজ্ঞ। স্পেশাল অলিম্পিকের আয়োজকরা অনুপ্রেরণামূলক ইভেন্ট হিসেবে উল্লেখ করেছেন এই আয়োজনকে। সারা বিশ্বের 5 মিলিয়ন দর্শক এই প্রতিযোগিতা মাঠে বসে উপভোগ করবেন। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারী বর্ষণে ডুবে গেছে ফেনী শহরের বেশিরভাগ এলাকা। বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের ঘের পানির নিচে। চট্টগ্রাম ডুবে গেছে নিচু এলাকা। জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন ডিএনডি বাঁধের হাজার হাজার মানুষ। বন্ধ কলকারখানাও, ব্যর্থতার দায় স্বীকার কর্তৃপক্ষের। ঈদ উদযাপন শেষে এখনো ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। টানা শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তি ট্রেন যাত্রীদের। কাওড়াকান্দি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ। এবং বৃষ্টির কারণে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ড্র। চতুর্থ দিনের মতো আজকের খেলাও পরিত্যক্ত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।